সালামু আলাইকুম। আজকে আমরা এনডিসি 25 ব্যাচের সময় আসা পর্যাবৃত্ত গতি অধ্যায়ের একটি কুইজ কোশ্চেন সলভ করব। কোশ্চেনটা আমাদের সামনে আছে, দেখি কি বলা আছে। যে একটি ব্লককে চিত্র 2 অনুযায়ী একটি ঘর্ষণমুক্ত বেষ্টনের উপর স্থাপন করা আছে। আচ্ছা, ডান পাশে আমাদের দুইটা চিত্র আছে, চিত্র 1, চিত্র 2। চিত্র 2 একটা পিস্টন আছে আমাদের, ওই পিস্টনের উপর একটা ব্লক রাখা আছে, এটা আমাদের বলা আছে। তারপর বলা আছে যে ব্লকটি চিত্র 1 অনুযায়ী উলম্ব তলে সাম্যাবস্থান থেকে হতে সরল সন্ধিত স্পন্দন শুরু করে। অর্থাৎ এই যে ব্লকটা হচ্ছে সরল ছন্দিত স্পন্দন গতিতে যাত্রা শুরু করে, ওইটা কার মতো করে? চিত্র 1-এর মতো করে। এখন তারপর বলা আছে স্পন্দনের বিস্তার 2.45 মিটার করা হলে ব্লকটি পিস্টন থেকে আলাদা হয়ে যায়। ঠিক আছে, বুঝলাম। এখন আমাদের গ নম্বরে কি বলা আছে দেখি, যে টি ইকুয়াল ক্যাপিটাল T/4 সময় ব্লকটির গতিশক্তি ও বিভব শক্তির অনুপাত নির্ণয় করো। আচ্ছা, তাহলে এখানে টি অর্থাৎ টাইম যখন T/4 অর্থাৎ ক্যাপিটাল টি মানে কি? আমাদের পর্যায়কাল। টাইম যখন পর্যায়কালের 4/1 তখন আমাদের গতিশক্তি আর বিভব শক্তির অনুপাত বের করতে বলছে। আচ্ছা, আমরা গতিশক্তি বা বিভব শক্তির ইকুয়েশন কি জানি বলতো? বিভব শক্তি সমান কি জানি? হাফ কে এক্স স্কোয়ার, যেখানে হচ্ছে কে হচ্ছে আমাদের কনস্ট্যান্ট আর এক্স হচ্ছে আমাদের সরণ, অর্থাৎ সাম্যাবস্থা থেকে কতটুকু দূরে আছে বস্তুটা, ওই মুহূর্তে সরণ কত, এটা এক্স। আর আমাদের গতিশক্তির ফর্মুলা কি জানি? যে হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানেও কি এক্স হচ্ছে আমাদের সরণ, তার মানে আমি ওই মুহূর্তে যদি গতিশক্তি আর বিভব শক্তি বের করতে চাই, তাহলে আমার প্রথম কি লাগবে? ওই T/4 সময় অর্থাৎ পর্যায়কালের 4/1 সময় আমাদের সরণটা জানা থাকা লাগবে। তাহলে এখন আমাদের প্রথম টার্গেট হচ্ছে সরণ বের করা। তাহলে সরণ বের করতে পারি কিভাবে? দেখো, এটা যেহেতু সরল ছন্দিত স্পন্দনে চলতেছে, তাহলে সরল ছন্দি স্পন্দনে তো কোনো কণার আদর্শ সরণের সমীকরণ কি জানা জানা থাকা উচিত তোমাদের। আদর্শ সরণের সমীকরণ কি? এক্স ইকুয়াল এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, যেখানে আমাদের এ হচ্ছে বিস্তার, ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, টি হচ্ছে সময়, আর ডেল্টা হচ্ছে আদি দশা। এখন আমাদের তাইলে এই এক্স জানার জন্য এই কয়টা জিনিস জানা থাকা লাগবে। আমাদের কি কি জানা আছে বলো তো? আমাদের কি ডেল্টা জানা আছে? ডেল্টা অবশ্যই জানা আছে। কিভাবে জানা আছে আমি একটু বলি। দেখো, প্রশ্নে কি বলা আছে? ব্লকটি চিত্র 1 অনুযায়ী উলম্ব তলে সাম্যাবস্থায় সরলসন্ধিত স্পন্দন শুরু করে। আচ্ছা, প্রথমত একটা জিনিস আমরা বুঝি যে পিস্টনের কাজটা কি। নর্মালি আমরা পিস্টন অনেকে দেখে থাকবো, অনেকে হয়তো নাও দেখতে পারি। পিস্টন নর্মালি মেকানিক্যাল বিভিন্ন যন্ত্রপাতিতে থাকে। এখন পিস্টনে কি হয়? এমন একটা পাত্র ধরো আছে, এরকম একটা প্লেট আছে। পিস্টনের ক্ষেত্রে কি হয়? প্লেটটা উঠানামা করে উপরে নিচে। এখানে বলা আছে যে ওঠানামা যে করতেছে এটা সরল ছন্দিত গতিতে করতেছে, আমাদের প্রশ্নে বলা আছে। তাহলে এই এই যে প্লেটটা যে আছে, প্লেটটা উপরে ওঠানামা করবে। প্লেটটা যদি ওঠানামা করে, তাহলে প্লেটের সাথে ব্লকটাও ওঠানামা করবে। তাহলে আমাদের বলা আছে যে ব্লকটা যদি ওঠানামা করে, ওইটা সরল ছন্দিত স্পন্দনে ওঠানামা করতেছে, এটা আমাদের বলা আছে। তারপরে এখন আমরা কি বললাম যে এই ডেল্টার ভ্যালু অর্থাৎ আদিদশার ভ্যালু কত হতে পারে। এখন আদিদশা মানে কি? যে আমার সময় শুরুর আগে এটা কি কোনো পরিমাণ কোনো সরণ অতিক্রম করছে কিনা, বা কোনো আদিভাবে কোনো একটা কোণ অতিক্রম করে আছে কিনা। এখন আমাদের প্রশ্নে বলা আছে সাম্যাবস্থান থেকে শুরু করে, চলা শুরু করে। তার মানে এটা সময় শুরু হওয়ার আগে কোনো সরণ অতিক্রম করে নাই, এটা শুরু করছে সাম্যাবস্থান থেকে, অর্থাৎ এটার আদিদশা 0। তাহলে কি বললাম? এটার আদিদশা হয়ে যাবে কত? 0। তার ডেল্টার ভ্যালু আমি পেয়ে গেলাম 0। তাহলে আমাদের এখন কিসের ভ্যালু জানা লাগবে? এ, ওমেগা আর টি। টি তো যা আছে T/4, আর ওমেগা আর এর ভ্যালু জানা লাগবে। আচ্ছা, এটা কিভাবে বের করতে পারি আমরা? এটার জন্য আমাদের চিত্র একটা ভালো মতো বুঝতে হবে। চিত্র একটা দেখো কি দেয়া আছে, যে এক্স অক্ষে দেয়া আছে আমাদের সরণ, অর্থাৎ এক্স দেয়া আছে সরণ, সাম্যাবস্থা থেকে কতটুকু সরণে আছে এটা এক্স। আর ওয়াই অক্ষে দেয়া আছে আমাদের ভেলোসিটি, অর্থাৎ বেগ কত। এখন দেখো, বস্তুটা যখন সাম্যাবস্থায় অর্থাৎ এই পজিশনে আছে, তখন এটার বেগ কত? বেগ হচ্ছে E.1 মিটার/সেকেন্ড। এখন যত আমি সামনের দিকে যাব, অর্থাৎ সরণ যত বাড়বে, তত বেগ আস্তে আস্তে কমতে থাকবে। একটা সময় গিয়ে বেগ 0 হয়ে যাবে। এই যে এই পয়েন্ট আসে, বেগ 0 এক্স। আমরা জানি কি, যে সরল সন্ধিত স্পন্দনরত বস্তুর বেগ একদম বিস্তারে 0 হয়ে যায়। তার মানে এই পয়েন্ট হচ্ছে এই যে স্পন্দনরত বস্তুর বিস্তার, সরল স্পন্দনের বিস্তার হচ্ছে আমাদের এই পয়েন্টটা। এইটা হচ্ছে এইটুকু আমাদের বিস্তার। সেমভাবে বা পাশেও যত বা পাশে জায়গায় থাকবো, তত আমাদের ভেলোসিটি কমতে থাকবে, বিস্তারের সমপরিমাণে এসে আমাদের বেগ 0 হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখান থেকে আমি একটা জিনিস বুঝে গেলাম যে বিস্তার কত আমাদের, এই যে 50 সেন্টিমিটার, অর্থাৎ এইটুকু হচ্ছে আমাদের বিস্তার। তাহলে বিস্তারের ভ্যালু আমি পেয়ে গেলাম, কত পাইলাম? তো বিস্তারের ভ্যালু অর্থাৎ এই পেয়ে গেলাম
50 সেন্টিমিটার অর্থাৎ 0.5 মিটার বিস্তার পেয়ে গেছে। এখন আমাদের কি লাগবে? ওমেগা লাগবে। ওমেগাটা একটু বের করতে পারি কিনা দেখি। দেখো আমাদেরটা এই যে সাম্যাবস্থায় থাকা অবস্থাটার বেগ কত দেওয়া আছে? এ। আমরা জানি কি কোন একটা সরল স্পন্দন গতির সর্বোচ্চ বেগ কোথায় হয়? সাম্যাবস্থায়। আর সর্বনিম্ন বেগ অর্থাৎ জিরো কোথায় হয়? বিস্তারে। এখানে সর্বোচ্চ বেগ কত? এখানে দেখি আমি যে এ। এই পজিশনে যে 1 মিটার পার সেকেন্ড হচ্ছে সাম্যাবস্থায় সর্বোচ্চ বেগ। তাহলে আমাদের যে ভি ম্যাক্স, ম্যাক্সিমাম ভেলোসিটি, ওইটা কত দেওয়া আছে আমাদের? যে 1 মিটার পার সেকেন্ড। এখন ভি ম্যাক্স অর্থাৎ সর্বোচ্চ বেগের ইকুয়েশন কি জানি? ওমেগা ইন্টু এ। এটা করলে আমি সর্বোচ্চ বেগ পেয়ে যাই। এটা সমান 1 দেওয়া আছে, ওইখান থেকে চাইলে কি আমি ওমেগা বের করতে পারবো না? ওমেগা সমান কি লিখতে পারবো? 1/a অর্থাৎ 1/0.5 অর্থাৎ আমাদের অ্যান্সার আসবে 2 রেডিয়ান পার সেকেন্ড। তাইলে আমি যে এই সরল সন্ধিত স্পন্দনের ওমেগা অর্থাৎ কৌণিক কম্পাঙ্ক পেয়ে গেলাম। তাহলে আমাদের যা যা জানা দরকার ছিল সব কিছু আমরা জেনে গেলাম। এখন দেখি আমি ইকুয়েশনের মান বসে দেখি কি কি পাই। দেখো আমরা এর ভ্যালু তো জানি, এর ভ্যালু কত জানি? যে 0.5। তারপর সাইন ওমেগার ভ্যালু কত? ওমেগার ভ্যালু হচ্ছে আমাদের 2 রেডিয়ান পার সেকেন্ড। আমি চাইলে এখানে 2 বসাইতে পারি। আর হচ্ছে আমাদের তখন কি আসবে? টি এর ভ্যালু হচ্ছে t/4। কারণ জিনিসটা হচ্ছে যে দেখো আমাদের তো এই যে ক্যাপিটাল টি অর্থাৎ পর্যায়কাল, এটা তো জানা নেই, আমরা বেরও করিনি। তাহলে আমি এই ওমেগা তো আরেকটা জিনিস, ওমেগা সমান আমরা কি লিখতে পারি? 2π/t লিখতে পারি না? ওমেগা সমান 2π/t। এটা লিখতে আমার লাভ হলো কি? আমার লাভ হচ্ছে একটাই, যে আমাদের যে এই ক্যাপিটাল টি কাটা। কেন কাটা যাওয়া লাগতো? কারণ আমাদের টি যেহেতু জানা নাই, তাহলে আমি যদি কাটা দিতে পারি তাহলে আমাদের ইকুয়েশন ইজিলি সলভ হয়ে যাবে। তাহলে আমি এখানে ওমেগার জায়গায় 2 রেডিয়ান পার সেকেন্ড না বসায় 2π/t বসাইলাম। কারণ কি আমাদের এই যে ক্যাপিটাল টি এর ভ্যালু জানা ছিল না। আমি তখন এখন যে 2π/t বসাই তাহলে টি কাটা যাবে, তখন আমাদের জন্য ক্যালকুলেশন করা ইজি হয়ে যাবে। এখন দেখো প্লাস ডেল্টার ভ্যালু 0, তাহলে আমাদের কি থাকে দেখি। আমাদের থাকছে 0.5 ইন্টু সাইন এদিকে হচ্ছে 2 আর 4 কাটা গেলে আলটিমেটলি ভিতরে থাকে π/2। সাইন π/2 অর্থাৎ 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি বলেছে 1, তাহলে 0.5 ইন্টু 1 আমাদের আসবে 0.5 মিটার। তাইলে কি পাইলাম এতক্ষণ? এই ম্যাথটা করে আমরা পাইলাম কি যে t/4 অর্থাৎ পর্যায়কালের অর্ধেক সময়, 4/1 সময় আমাদের সরণ কত? 0.5 মিটার। অর্থাৎ এর কিসের সমান? এর সমান, বিস্তারের সমান আর কি। এও 0.5 ছিল, এটাও 0.5। আচ্ছা এটাতে চাইলে আমি এও লিখতে পারি, এই লিখেছে। আচ্ছা এখন আমাদের কি বের করা লাগবে? এখন আমাদের হচ্ছে এই যে x যখন এর সমান অর্থাৎ বিস্তারের সমান, তখন আমাদের গতিশক্তি বের করা লাগবে, বিভব শক্তি বের করা লাগবে। আচ্ছা প্রথম আমরা গতিশক্তি বের করি, দেখি কি বলা আছে। আমাদের গতিশক্তি সমান কি জানি আমরা? ই কে, কাইনেটিক এনার্জি, ওটা হচ্ছে আমাদের হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, যেখানে এ হচ্ছে আমাদের বিস্তার, এক্স হচ্ছে ওই মুহূর্তে, যেই মুহূর্তে গতিশক্তি বের করতে হবে ওই মুহূর্তের সরণ। তাহলে আমি যদি মান বসাই দিই হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স এর ভ্যালু তো আমাদের এ, কারণ ওই মুহূর্তে সরণ কি এর সমান। তাহলে এক্স এর জায়গায় কি বসাই দেবো? এ বসাই দেবো। এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আলটিমেটলি আসবে 0, তাহলে 0 ইন্টু সামথিং মানে 0 আসবে আমাদের কাইনেটিক এনার্জি। তাহলে গতিশক্তি পাই গেলাম 0। আচ্ছা এখন আমাদের বিভব শক্তি বের করতে হবে। বিভব শক্তির ইকুয়েশন কি? ইপি ইকুয়াল হাফ কে এক্স স্কোয়ার, যেখানে এক্স হচ্ছে আমাদের সরণ, যেটা কার সমান? বিস্তারের সমান। হাফ কে এক্স এর জায়গায় এ বসাই দিলে হাফ কে স্কোয়ার আসবে। আমি চাইলে এটার ভ্যালু বের করতে পারি, আপাতত এরকম থাক। এখন আমাদের তো এই গতিশক্তি আর বিভব শক্তি বের করতে পারো না, আমাদের বলছে দুইটার অনুপাত কত। তাহলে এখন যদি আমি গতিশক্তি আর বিভব শক্তির অনুপাত বের করি তাহলে কত আসবে বলো তো? তাহলে গতিশক্তি আমাদের আমাদের যে কাইনেটিক এনার্জি ইকে আর ইপির যদি অনুপাত আমি বের করি, ইকে কত? 0, আর ইপি হচ্ছে আমাদের সামথিং ভ্যালু আছে হাফ কে স্কোয়ার, তো 0/সামথিং আমাদের 0 আসবে। তার মানে আমি কি পাইলাম? যে ইকে অর্থাৎ ইকে অর্থাৎ গতিশক্তি আর বিভব শক্তির যে আমাদের রেশিও অর্থাৎ অনুপাত, এটা কত আসবে? 0। আচ্ছা তাহলে আমি আরেকবার বলে দিই কি করলাম পুরোটা। দেখো আমাদের কাছে কি চাইছিল যে t/4 সময় গতিশক্তি বিভব শক্তির অনুপাত কত। তাহলে আমাদের গতিশক্তির বিভব শক্তি বের করার জন্য প্রথমে আমাদের লাগতো কি? সরণটা লাগতো ওই সময়। তো সরণ বের করার জন্য আমাদের লাগবে বিস্তার আর ওমেগা লাগবে। তাহলে আমি এই যে দ্বিতীয় চিত্রের মাধ্যমে বিস্তার পেয়ে গেছি 50 সেন্টিমিটার,
আর ওমেগাও এখান থেকে আমি বের করে নিচ্ছি 2 রেডিয়ান পার সেকেন্ড। আমি যদি এখানে বসাই দিই, বসানোর পরে আমি এক্স পাইলাম এর সমান, অর্থাৎ বিস্তারের সমান হচ্ছে আমাদের এক্স। এখন স্মরণ পেয়ে গেছি, এক্স পেয়ে গেছি, এক্স যদি আমি গতিশক্তি আর বিয়োগ শক্তির ইকুয়েশনে বসাই দিই, গতিশক্তি পেলাম 0 আর বিয়োগ শক্তি পেলাম হাফ কে এক্স স্কোয়ার। এখান থেকে আমি চাইলে অনুপাতটা বের করে ফেলতে পারি। এখন একটা জিনিস আমরা চাইলে এই যে এক্স এর বলে যে এ পাইলাম, এটা চাইলে ম্যাথ না করে বুঝতে পারতাম যে কিভাবে হয়। কারণ দেখো পর্যায়কাল মানে কি, টি মানে কি, টি মানে হচ্ছে আমাদের যে একটা সম্পূর্ণ স্পন্দন দিতে কত সময় লাগতেছে। অর্থাৎ ধরো বস্তুটা হচ্ছে এই পয়েন্ট থেকে শুরু করছে স্পন্দন দেয়া, প্রথমে এখানে যাবে, তারপর আবার ব্যাক করবে, তারপর আবার বামে যাবে, তারপর আবার ব্যাক করবে, অর্থাৎ 4বার। প্রথম ডানে গেল, ফিরে আসলো, বামে গেল, ফিরে আসলো। এই টোটাল 4টা ধাপে একটা স্পন্দন সম্পূর্ণ হয়। এখন যে কোনো একটা ধাপে, অর্থাৎ টোটাল 4টা ধাপ হচ্ছে যে সময় লাগবে এটা আমাদের পর্যায়কাল। তাহলে একটা ধাপে যে সময় লাগবে এটা কি পর্যায়কালের 4/1 তাহলে আমাকে বলো তো যে পর্যায়কালের 4/1 সময় ও কি বিস্তারের সমপরিমাণ দূরত্ব অতিক্রম করেন, একদিকে সর্বোচ্চ পরিমাণ যায়, তারপরে তারপরে 4/1 এখানে আসবে, তারপরে আবার এখানে যাবে, তারপর আবার ব্যাক করবে। তাহলে এখানে তাহলে আমি এই যে থিওরিটিক্যালও বুঝতে পারতেছি যে পর্যায়কালের 4/1 সময় এটা সাম্যাবস্থা থেকে শুরু করে বিস্তার পর্যন্ত যাবে, অর্থাৎ তখন আমাদের এক্স অর্থাৎ স্মরণ হবে বিস্তারের সমপরিমাণ, যেটা আমরা ক্যালকুলেট করেও সেম জিনিস পাইছি। ঠিক আছে, আচ্ছা এখন আমরা তার পরের কোশ্চেন অর্থাৎ হ নাম্বার কোশ্চেনটা দিয়ে কি বলা আছে। বলা আছে যে উদ্দীপকের পর্যবেক্ষণ গাণিতিকভাবে বিশ্লেষণ করা। আচ্ছা উদ্দীপকে কি পর্যবেক্ষণ করা হয়েছিল দেখো, যে স্পন্দনের বিস্তার 2.45 মিটার করা হলে ব্লকটি পিস্টন থেকে আলাদা হয়ে যায়। এটা হচ্ছে আমাদের উদ্দীপকের পর্যবেক্ষণ। এটা কি আসলে সঠিক কিনা এটা আমার বিশ্লেষণ করতে হবে। আচ্ছা এখন আমি এটা বোঝানোর জন্য একটা একটা সিচুয়েশন নিলাম। ধরো একটা লিফট, আমাদের এই যে হলুদ লিফটের ওপর একজন ব্যক্তি দাঁড়ায় আছে। এখন লিফট এই যে ব্যক্তির ওপর অভিকর্ষজ ত্বরণ কাজ করছে নিচের দিকে 9.8, ব্যক্তির ওপর যে অভিকর্ষজ ত্বরণ এটা কত 9.8। তাহলে তাহলে লিফটের তো নিজের একটা ত্বরণ থাকে, লিফটেও হচ্ছে অভিকর্ষজ বল নিজের দিকে টানে, অর্থাৎ 9.8 ত্বরণ টানে, বাট লিফট হচ্ছে 9.8 ত্বরণ নিচের দিকে নামে না, কারণ লিফটের সাথে বিভিন্ন তার অর্থাৎ যন্ত্রাংশ জড়িত, ওগুলোর এক্সটার্নাল ফোর্স আছে। ফোর্সের কারণে লিফট আসলে কম বেশি 9.8 হয়তো নামে না, কম বেশি ত্বরণে নামে, অর্থাৎ কমেও নামতে পারে বেশিও নামতে পারে। ধরলাম লিফট হচ্ছে নিচের দিকে নামতেছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে। এখন কি হবে যে আমাকে তো বা ব্যক্তিকে হচ্ছে অভিকর্ষ বল বা পৃথিবী হচ্ছে 9.8 ত্বরণের নিচের দিকে টানতেছে। তাহলে কি এটা কি 9.8 ত্বরণের নিচের দিকে নামা শুরু করবে? ব্যক্তি কি 9.8 ত্বরণের নিচের দিকে নামা শুরু করবে? কিন্তু লিফট তো আবার 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে নামতেছে। তাহলে এখন তো ব্যক্তি তো 9.8 ত্বরণের নিচের দিকে নামবে না, কারণ লিফটের মেঝেতে হচ্ছে ব্যক্তি আটকে থাকবে, কারণ লিফট উপরের দিকে ব্যক্তিকে একটা রিয়েকশন ফোর্স অথবা প্রতিক্রিয়া বল দেবে, এই জন্য নিচের দিকে নামতে পারবে না। কিন্তু তখন কি হবে, তখন হচ্ছে আমাদের ব্যক্তি লিফটের মেঝেতে আটকে থাকবে। ঠিক আছে, এখন যদি উল্টা সিচুয়েশন হয়, এখন ধরো যে লিফট আগে ছিল 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ, এখন যদি হয়ে যায় 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ, তখন কি হবে? তখন কি হবে যে লিফটটা হচ্ছে বেশি ত্বরণে নিচের দিকে নামতে স্যার, ব্যক্তির উপর ত্বরণ হচ্ছে কম, তার লিফটটা তাড়াতাড়ি নিচের দিকে নামবে, ব্যক্তি আস্তে আস্তে নামবে। তখন কি হবে, লিফটটা যদি তাড়াতাড়ি নেমে যায়, ব্যক্তির উপর ত্বরণ যেহেতু কম, তার মানে হচ্ছে তখন এই যে লিফট ব্যক্তির যে পা তখন লিফট থেকে আলাদা হয়ে উপরে উঠে যাবে, ব্যক্তির পাশ লিফটের সংস্পর্শে থাকতে পারবে না, অর্থাৎ ব্যক্তিরা আলাদা হয়ে যাবে। তার মানে কি দেখলাম, যখন ব্যক্তির ত্বরণ লিফটের ত্বরণ থেকে বেশি ছিল, অর্থাৎ ব্যক্তির 9.8 লিফটের যখন 2 ছিল, তখন ওই ব্যক্তিটা লিফটের তলের সংস্পর্শে ছিল, কোনো সমস্যা নেই। কিন্তু যখন লিফটের ত্বরণ বেশি হয়ে যাচ্ছে, তখন কি হয়ে যাচ্ছে যে ব্যক্তির যে সংস্পর্শ এটা ছুটে যাচ্ছে, অর্থাৎ ব্যক্তি আর লিফটের তলদেশ আলাদা হয়ে যাচ্ছে। এখন একটা জিনিস চিন্তা করো, যদি যদি এই যে ব্যক্তির যে অভিকর্ষ ত্বরণ 9.8 আর লিফটের ত্বরণ যদি সমান সমান হয়ে যায়, তখন কি হবে? তখন কি আলাদা হবে নাকি হবে না? তখন হয়তো আলাদা হবে না, কিন্তু আলাদা হওয়ার উপক্রম সৃষ্টি হবে। অর্থাৎ লিফটের ত্বরণ যদি 9.8 হয়, তখন কি হবে যে হয়তো আলাদা হবে না, তখন আলাদা হওয়ার উপক্রম সৃষ্টি হবে। 9.8 থেকে যদি একটু বাড়ায়, লিফটের ত্বরণ যদি 9.8 থেকে একটু বাড়ায়, তখন হচ্ছে আলাদা হয়ে যাবে। তার মানে যখন ব্যক্তির ওপর ত্বরণ আর লিফটের উপর ত্বরণ সমান সমান হয়, তখন হচ্ছে একটা ক্রিটিক্যাল কেস,
যেটার উপরে গেলে, লিফটের ত্বরণ যদি যেটার উপরে যায় তাইলে হচ্ছে ব্যক্তির পা আর লিফটের যে তল আলাদা হয়ে যাবে। এখন আমাদের এখানেও অর্থাৎ এই পিস্টনের ক্ষেত্রেও সেম মেকানিজম ইউজ করতে হবে। দেখো যে বিস্তার কি বলা আছে, স্পন্দনের বিস্তার 2.45 মিটার করা হলে ব্লকটি পিস্টন থেকে আলাদা হয়ে যায়। উদ্দীপক পর্যবেক্ষণ গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলছে। আচ্ছা, এখানে কি হবে বলতো, পিস্টনটা কি করবে, উপরে উপরে ওঠানামা করবে। এখন যে ব্লকটা আলাদা হতে হলে কি হইতে হবে, যে পিস্টনটা তো নিচের দিকে নামবে, ব্লকটাও পিস্টনের সাথে সাথে নিচের দিকে নামবে। এখন তাইলে কখন নামবে, যদি ব্লক তো পিস্টনের উপরে আছে, যেমন এখানে ব্লককে আমরা ব্যক্তির সাথে তুলনা করতে পারি আর পিস্টনটাকে আমি লিফটের সাথে তুলনা করতে পারি। আর এই যে ব্লকের যে ত্বরণ নিচের দিকে, ওইটা যদি আমাদের পিস্টনের যে নিচের দিকে ত্বরণ ওইটা থেকে বেশি হয় তাইলে ব্লকটা পিস্টনের সাথে লেগে থাকবে, কোনো সমস্যা নেই। কিন্তু উল্টাটা যদি হয়, যে ধরো ব্লকের ত্বরণ একটা 2 আর পিস্টনের ত্বরণ হচ্ছে 4, তাহলে পিস্টন বেশি ত্বরণ নিচের দিকে নামা শুরু করবে, তখন কি ব্লক আর পিস্টন আলাদা হয়ে যাবে। তাহলে আমাদের এটাই বের করতে বলছে যে ব্লক এই যে পিস্টনের বা বিস্তার কত হইলে বা কত বিস্তারের সরলচ্ছুনিত করতে থাকলে ব্লকটা হচ্ছে পিস্টন থেকে আলাদা হয়ে যাবে, এটা বের করতে বলছে। তাহলে আমরা এখন বলতে পারি যে যদি ব্লকের ত্বরণ আর পিস্টনের ত্বরণ সমান হয়ে যায়, নিচের দিকে সমান হয়ে যায়, তখন কি হবে, যে একটা ক্রিটিক্যাল কেস তৈরি হবে, যার একটু উপরে গেলেই হচ্ছে কি হয়ে যাবে, তার একটু উপরে গেলেই ব্লকটা হচ্ছে পিস্টন থেকে আলাদা হয়ে যাবে। তাহলে আমাদের তখনই তখনই হচ্ছে আমাদের ব্লকটা আলাদা হবে যখন পিস্টনের যে ত্বরণ ওইটা যদি ব্লকের ত্বরণ থেকে বেশি অথবা সমান হয়, তাইলে হচ্ছে আলাদা হয়ে যাবে। এখন পিস্টনের ত্বরণ সর্বোচ্চ কত হইতে পারে বলো তো, পিস্টন তো সরলছন্দিত গতিতে চলতেছে, তাহলে পিস্টনের সরলছন্দিত গতিতে স্পন্দনরত কোনো বস্তু সর্বোচ্চ ত্বরণের ইকুয়েশন তো আমরা জানি। পিস্টনের সর্বোচ্চ ত্বরণের ইকুয়েশন কত, যে ওমেগা স্কোয়ার এ, ওমেগা স্কোয়ার এ অর্থাৎ ক্যাপিটাল এ, যেখানে ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক আর এ হচ্ছে আমাদের কি বিস্তার। আর এই যে ব্লকের যে ত্বরণ, ব্লক তো আর সরলছন্দিত গতিতে স্পন্দিত হচ্ছে না, ওইটা হচ্ছে পিস্টনের সাথে সাথে চলতেছে। ব্লকের ওপর নিজস্ব ত্বরণ কি আছে, অভিকর্ষ স্তরের নিচের দিকে। তার ব্লকের ত্বরণ তো আর কম বেশি নেই, এটার ম্যাক্সিমাম মিনিমাম নেই, এটা অলওয়েজ হচ্ছে কিসের সমান, জি এর সমান বা অভিকর্ষ স্তরের সমান। এখন আমরা কি বুঝলাম, যে এই যে ত্বরণ অর্থাৎ ওমেগা স্কয়ার এ যদি জি এর সমান সমান হয়, অর্থাৎ অথবা ওমেগা স্কয়ার যদি জি থেকে বড় হয়, তখন কি হয়ে যাবে, ব্লক আর পিস্টন আলাদা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন আমরা তাহলে শর্ত অনুযায়ী কি বলতে পারি, এখান থেকে চাইলে আমি এর ভ্যালুটা বের করতে পারি না, এর ভ্যালু যদি বের করতে হয় তাহলে কি করতে পারি, আমি জি বাই ওমেগা স্কয়ার, তাহলে এ গ্রেটার দেন অর ইকুয়াল 9.8 বাই ওমেগা স্কয়ার। অ্যান্ড ওমেগা অর্থাৎ কৌণিক কম্পাঙ্কের ভ্যালু আমরা গ থেকে কিন্তু পেয়ে আসি, কত পাইছিলাম, 2 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে এখন যদি আমি বসাই দিই 2 স্কোয়ার, তাহলে আমাদের কত আসে একটু দেখি, যে এ গ্রেটার দেন অর ইকুয়াল 2.45 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে আমি কি বুঝলাম, যে আমাদের যে পিস্টনের যদি বিস্তার অর্থাৎ সরলছন্দিত স্পন্দনের যদি বিস্তার 2.4 হবে সমান অথবা বেশি হয়ে যায়, তাইলে হচ্ছে এই ব্লকটা ই থেকে পিস্টন থেকে আলাদা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের উদ্দীপকে তো কি বলা ছিল, 2.45 মিটার যদি হয় তাহলে পিস্টন থেকে আলাদা হয়ে যাবে। তার মানে বুঝতেছি যে 2.45 মিটার হইলে আমাদের এখান থেকে আমি অ্যান্সার থেকেও সেম জিনিস পাইলাম, যে বিস্তার যদি 2.45 মিটারের সমান অথবা বেশি হয়, তখন হচ্ছে আমাদের কি হয়ে যাবে, আলাদা হয়ে যায়। তার মানে উদ্দীপকের যে পর্যবেক্ষণ, এটা কি, তাহলে উদ্দীপকের যে পর্যবেক্ষণ হচ্ছে আমাদের সঠিক পর্যবেক্ষণ, সঠিক। আচ্ছা, তাহলে আমি আরেকবার বলে দিই, ক্লিয়ার হয়ে যাবে, একটু ভালো মতো শুনুন। যে আমরা কি দেখলাম, প্রথম হচ্ছে লিফটের একটা উদাহরণ নিয়েছিলাম, যে লিফট যদি উপরে থাকা ব্যক্তির থেকে বেশি ত্বরণের নিচে নামা শুরু করে, তখন কি হয়, যে ব্যক্তি আর লিফট আলাদা হয়ে যায়। কারণ যখন যখন লিফটার ব্যক্তি একই ধরনের নামা শুরু করে, তখন কি হবে, ব্যক্তি আলাদা হবে ঠিক আছে, কিন্তু ব্যক্তি হয়তো উপরে উঠবে না, ব্যক্তি আলাদা হয়ে যাবে, কারণ তখন তো লিফট কোনো প্রতিক্রিয়া বল তাকে দিবে না। তাহলে কি বুঝলাম, যে নিচে থাকা অর্থাৎ লিফটের ত্বরণ যদি ব্যক্তির ত্বরণে সমান অথবা বেশি হয়, তাইলে ব্যক্তিটা আলাদা হয়ে যাবে। আমরা সেম অ্যানালজি পিস্টন আর ব্লকের ক্ষেত্রেও খাটাইলাম। পিস্টনের ত্বরণ যদি এই ব্লকের ত্বরণ থেকে সমান অথবা বেশি হয়, তাইলে হচ্ছে ব্লকটা আলাদা হয়ে যাবে। তাহলে আমরা এই শর্ত লিখে ফেললাম, যে পিস্টনের ত্বরণ যদি ব্লকের ত্বরণ থেকে সমান অথবা বেশি হয়, তাইলে আমাদের ব্লকটা আলাদা হয়ে যাবে।
তো এখানে আমাদের পিস্টনের যে সর্বোচ্চ ত্বরণ হওয়া সম্ভব ওইটা কত, ওমেগা স্কোয়ার এ, এটা আমরা লিখে ফেললাম। আর এটা তো সর্বোচ্চ জি, সর্বোচ্চ সর্বনিম্ন না, এটা তো অলওয়েজ জি, কারণ এটার উপর অলওয়েজ অভিকর্ষ ত্বরণ জি কাজ করবে। তাহলে এখান থেকে এর ভ্যালু বের করলে কি আসবে, জি বাই এম স্কোয়ার, ওমেগা বসাই দিলে আমাদের 2.45 মিটার পার সেকেন্ড স্কোয়ার, যেটা উদ্দীপকে বলা ছিল যে 2.45 মিটার যদি বিস্তার হয় তাহলে ব্লকটা আলাদা হয়ে যাবে। তো এখানে আমি সেম জিনিস দেখতেছি যে যদি 2.45 মিটার হয়, মিটার পার সেকেন্ড হবে না, মিটার যদি হয়, তাহলে আমাদের ব্লকটা আলাদা হয়ে যাচ্ছে। তার মানে উদ্দীপকের যে পর্যবেক্ষণটা সেটা সঠিক।